দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ২। লেখনীতে ডায়না ইমরোজ লাকি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মীর জাফান শন তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল, তোমার নাম কি? মায়া। মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করল, আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন? অনেক সময়। কিন্তু কেন? শিকার করতে। শিকার করলেন? করার আগে তো তুমি চলে আসলে। আপনি বাঁশির সুরের শব্দ শোনেননি? মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল। মায়ের দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে আমার জানামতে কেউ আসে না। যদিও কেউ এসে থাকে তবে তারা হলো সাহসী, আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন। আমি জঙ্গলের ভেতরে অনেক সময় ছিলাম, কিন্তু কোনো বাঁশির সুরের শব্দ পাইনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, ভুল কিছু শুনেছ। মায়া মীরের রেশ টেনে বলল, হয়তো তাই হবে। আমি ভুল শুনেছি, কিন্তু আপনি কোথায় যাবেন? দেখছি কোথায় যাওয়া যায়। আপনি মুখোশ পরে কেন আছেন? শুনেছি আলিমনগর গ্রামটা সুবিধের নয়। কোথাও কখন কার নজর পড়ে যায় বলা যায় না, বলে চাপা স্বরে হাসল মীর। মায়া তার অশ্বের লাগাম টেনে চৌধুরী নির্বাসনের উদ্দেশ্যে চলে যায়। মীর তার পেছন পেছন গেল। মায়া বুঝতে পারল মীর তাকে অনুসরণ করছে। মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে। বাড়ি পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগমন ধরণীতে নেমে আসে। বাড়ির ভেতরে প্রবেশ করে অশ্ব থেকে নেমে দাঁড়ায় মায়া। পেছন থেকে ঘুরে দেখল মীরও তার পেছনে পেছনে বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতর অব্দি চলে এসেছে। এই দেখে মায়া আমজাদ চৌধুরীর ভয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মীর দরজার সামনে দাঁড়ায় এবং নির্বাক কণ্ঠে বলল, এই মেয়ে, আমাকে ফেলে চলে এলে কেন? তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই, একটা ধন্যবাদও দিলে না। মায়া ভুরু কুঁচকে বলল, একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়ি এবং আমার ঘরের ভেতরে অবধি চলে এসেছেন? তো একটা ধন্যবাদের অনেক মূল্য, আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে চলে এসেছো? অপেক্ষা করো, তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞেস করছি তারা তোমার সঠিক শিক্ষা কেন দিল না। মায়া কিছুটা রেগে বলল, আপনি দেখছি ভারী বেয়াদব। মীর এবার হাস্যকর কণ্ঠে বলল, তোমারই বা কেমন আদব, আমাকে বেয়াদব বলছো? মায়ের ঠোঁট কেঁপে উঠল। মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে এসে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করে। মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মায়া মীরের কাছে ঘেঁষে হাত জোর করে বলল, আপনি আমার বাড়ির লোকদের ডাকবেন না। আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি। এবার আপনি এখান থেকে চলে যান। মায়ের মিনতির আগেই দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম, তার দাদি জয়ন্তন বেগম এবং তার চাচি সাহানা ও তার মেয়ে তৃষ্ণা। মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি ও অনুচারীগণ হাজির হলো। শালুক তার মাথার ওপরে কাপড় ঠিক করে মীর এর সামনে এসে দাঁড়ায়। মীর শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলল, সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মীর। আমাদের লোক তোকে স্টেশনে নিতে অবধি গিয়েছিল, কিন্তু তোকে পেল না। কোথায় ছিলি সারাদিন? মীর জবাব দিল, আমি আজকে সকালে পৌঁছেছি এখানে, কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে। আলিমনগর আসতে আমি শিকার করে থাকি, তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম। কিন্তু তুমি জানো ছোট মা, সেখানে আমার সাথে এক নাগিনীর দেখা হয়। জয়ন্তন বেগম মীরের রেশ টেনে বলল, নাগিন তোরে সবল দেয় না তো মীর? মীর জয়ন্তনের রেশ টেনে বলল, না দাদি, আমাকে সবল দেওয়া কি এতই সহজ? বলে হাসে মীর। উপস্থিত হলো রাফিদ চৌধুরী। রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে। এসব দৃশ্য দেখে মায়া হা হয়ে রইল। মীর তাদের পরিচিত, কোনোভাবে বুঝতে পারল না তাকে বোকা বানিয়েছে। বলতে পারতো আমি চৌধুরী বাড়ি এসেছি, তাহলে এত বিভ্রান্ত হতে হতো না। মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল, কিন্তু বহিঃপ্রকাশ করল না। সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুক বলল, এবার তো মুখোশটা খোলো, চোখ মুখ কি রকম লাল হয়ে গেছে। মীর তখন পাগড়ির আঁচল ঢাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে। মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল। তার ফর্সা গলার ঠিক পাশেই একটা তিল, যেটা নজর কাড়ে মায়ার। রাফিদ মায়াকে নিজের কাছে টেনে বলল, মীর, এই হচ্ছে আমাদের ছোট্ট মায়া। মীর মায়ের দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, আমি এই বাড়ির নতুন অতিথি। মায়ের নিঃশব্দে গালি দিল অসভ্য। শালুক বলল, চল বাবা, তোকে খেতে দেই। বলে মীরকে নিয়ে সবাই খাবার ঘরে চলে যায়। মায়া দু কোমরে হাত চেপে বিড়বিড় করে বলল,
এই বাড়ির মেয়ে আমি। সারাদিন আমিও না খেয়েছিলাম। আমাকেও তো ডাকা উচিত ছিল। তার পাশ থেকে শেফালি বলল, হ মেম সাহেব, আমিও আপনার লগে একই মত। কিন্তু হেই তো থাইল্যান্ডের অতিথি, তাই গুরুত্ব বেশি। মায়া বলল, মানে কে ও? আমি তো ভাবছি আমার কোনো আত্মীয়র মধ্যে কেউ। তেমনই মেম সাহেব, উনি হইতাছে থমাস সনের পোলা। মীর স্যারের বাবা থাইল্যান্ডের নাগরিক, কিন্তু তার মা ছিলেন বাঙালি। আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন। উনি অনেক আগেই মারা যান। তুই এত কিছু কিভাবে জানলি? মায়া আশ্চর্য হলো। আপনি তো অনেক দিন বিদেশে আছিলেন, আর আমি তার অনেক আগে থেকে আপনাগো বাড়িতে কাম করি। সব জানি আমি। আমি যা জানি তা আপনিও জানেন না। কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি স্যার এর বাপ ভালো বন্ধু, এটাও সত্যি। মায়া কিছু বলল না। শেফালি হেসে বলল, যাই বলেন না কেন, বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর। মায়া মুখে মলিন হাসি আনল। শেফালি তার হাসি লক্ষ্য করে বলল, হাইসা লাভ নাই, উনি কিন্তু আপনারে বইন ডাকছে, বলে খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি। দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে ধরণীতে। রাত ঠিক 12টা। ঘড়ির কাঁটা যেন ঠিক 12টা এসে বিঁধেছে। এ যেন থমকে যাওয়া একটি প্রহর। নীরব শুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ তারারা আকাশে জড়ো হয়েছে। ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝে সীমাবদ্ধ। চাঁদের আলো কখনো প্রকৃতিতে ঝলমলিয়ে উঠছে, আবার কখনো মৃদু হয়ে মেঘে ঢেকে যাচ্ছে। চাঁদের একখণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া। আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডায় জমেছিল। মিনিট 20 হয় সবাই ঘুমের জন্য যে যার ঘরে চলে গিয়েছে। আজ বাড়িতে আমজাদ চৌধুরীর উপস্থিতি নেই। উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে। তারা আজ ফিরবে না। তৃষ্ণা তাকের বইগুলো গোছাতে গোছাতে মায়াকে বলল, মীর কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না। সে জানালা থেকে তাকিয়ে আছে বাইরে। তৃষ্ণা দেখল মায়ের কোনো হুঁশ নেই। সে মায়ের সামনে গিয়ে জিজ্ঞেস করল, আমি কি বলছি তোর কানে যাচ্ছে না? মায়া বলল, জানিস, আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম। তারপর? মায়া পায়চারি করতে করতে বলল, তখন আমি একটা বাঁশির সুর পাই। আমি সেই সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই, আর সেখানে আমি মীরকে দেখতে পাই। কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল, বাঁশি ছিল না। তবে কি আমি ভুল শুনেছিলাম? তৃষ্ণা বলল, তুই আবার সে গল্পের কাহিনী বানাচ্ছিস? আমি সত্যি বলছি তৃষ্ণা, তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না। ধরে নিলাম তুই সত্যি বলছিস, তবে বাঁশিটা কে বাজাচ্ছিল? মায়া চুপসে গেল। সে বসে পড়ে খাটের ওপর। তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল। বলল, তুই কি দাদুর সাথে ঘুমাবি? মায়ের গতকাল রাতে স্বপ্নের কথা মনে পড়ে। না, আজ তোর সাথে ঘুমাবো। তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের ওপরে বই রেখে পড়ছে। মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল, তুই থাক, আমি মীরের ঘর থেকে আসছি। আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আমি নিশ্চিত ওই বাঁশিটা ওই বাজিয়েছে। বলে তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে মীরের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। দোতলার একদম পূব পাশে মীরের ঘর। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির সমস্ত বাল্ব নেভানো থাকলেও কিছু মশাল জ্বলছে। জ্বলছে স্ফটিক ঝাড়বাতি, যার জন্য চারিদিকে মৃদু আলো ছড়িয়ে আছে। মায়া মীরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়া ডাকটি ভেসে আসে। মায়া আঁতকে উঠল। পা স্থির হয়ে গেল। ধীর স্থিরভাবে পেছন ঘুরে দেখল জয়ন্তন বেগম দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে সে। দেখেই বোঝা যাচ্ছে মায়া এখন কি জবাব দেবে। মীরের ঘরের দিকে কেন যাচ্ছে? তাও এত রাতে? তুই এত রাতে এখানে কি কর? মায়া তোতলে জবাব দিল, শুধু তোমারই জন্য। আমি জানি আমি এত রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে। জয়ন্তন বলল, হইছে হইছে, আমার লগে নাটক করতে হবে না। আমি তোর ঘরে যাইতে আসিলাম। এটা কওনের লাইগা যে আজ তুই তৃষ্ণার লগে ঘুমা। আমার সাহানার লগে কাম আছে, একটা হিসাব নিকাশ বাকি আছে। মায়া বলল, আচ্ছা, তুমি যাও ঘুমিয়ে পড়ো। বাইরে হাঁটা চলা করিস না, দিনকাল ভালো না। তোর বাপে বাড়িতে নাই, যা ঘরে যা। বলে জয়ন্তন তার ঘরের দিকে চলে যায়। মায়া উকি মেরে দেখল জয়ন্তন চলে গেছেন। এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটল। মায়া স্থির হয়ে দাঁড়ায় মীরের ঘরের সামনে। ঘরের দরজা খোলা ছিল। মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে। সতর্কতার সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের কিছু বাল্ব নিভিয়ে রাখা, যার ফলে আবছা আলোয় বিচ্ছিন্ন হয়ে আছে ঘরটি। কিন্তু মীর কোথাও নেই। মায়া অবাক হলো। অতিথি ঘরটি বেশ বড়সড়।
ঘরের ভেতরে আর একটি ঘর আছে। সচরাচর ঘরটি কেউ ব্যবহার করে না। মায়া সে ঘরের দিকে গেল। সেই ঘরেও কিছু বাল্ব নেভানো। চৌধুরী নির্বাসন থেকে তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল, অতিথি ঘরের ভেতরের ঘরটি কেউ ব্যবহার করে না। এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য। কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না। তবে সে কেন এখানে কি করছে? মায়া এখনো সচক্ষে দেখেনি মীরের ঘরে, কিন্তু সে ধরে নিয়েছে মীর এখানেই। সুইচ চেপে বাল্ব জ্বালাতে চাইল, কিন্তু আলো জ্বলল না। কিছুটা বিব্রতিকর অবস্থায় পড়ল মায়া। ঠিক তখনই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ ভেসে আসলো। মায়া আশ্চর্য হলো। পেছনে ঘুরে দেখল মীর একটা পাথরের সাথে ছুরি ধার দিচ্ছে। পরনে স্যান্ডো গেঞ্জি তার। মায়ের থেকে ঘুরে বসা। মায়া মীরের উদ্দেশ্যে বলল, আমি আগেই জানতাম আপনি সুবিধার না, এখন ছুরি ধার দিচ্ছেন। মীর মায়ের দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পড়ে মায়ের পায়ের কাছে চলে যায়। মীর কিছু বলল না। মায়া পুনরায় বলল, চুপ আছেন যে, কি করছিলেন এখানে? মীর ছুরিটা মেঝে থেকে তুলে বলল, দেখছো না ছুরি ধার দিচ্ছি? তা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কিসের জন্য? ছুরি দিয়ে কি করে জানা নেই তোমার? বলে মীর তার শোয়ার ঘরের দিকে চলে যায়। গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেলল। এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। মায়া তার পেছনে দাঁড়িয়ে। সে বলল, আপনি শহর থেকে এসেছেন, তবে অশ্ব কোথায় পেলেন? স্টেশনে একজনের থেকে কিনে এনেছি। জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন। এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না। সেটা তোমার ব্যর্থতা। বলে মীর বিছানায় বসে ছুরিটা হাতে নেয়। এরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল। কিছুটা অপ্রতিভ হয়ে বলল, বলুন না, ওটা নিয়ে কি করবেন? মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ের গলায় ছুরিটা ধরে বলল, তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম। জঙ্গলে আমাকে দেখে ফেলেছিলে না? যদি সেটা সবাইকে বলে দাও না, তবে আমার সমস্যা হবে। তাই বলে তোমাকে শেষ করে দাও চিন্তা ভাবনা করি। মীরের এরকম আচরণে মায়া বিষণ্ণ হয়ে পড়ল। চোখে জল টলমল করতে শুরু করলো। মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মসৃণভাবে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ভয় পেয়েছো? আরে বোকা মেয়ে, ছুরিটা ভালো করে দেখো, এটা ফল কাটার ছুরি, ধার ছিল না, তাই ধার দিলাম। ছোট মা তখন আমাকে ফল দিয়ে গেছে। মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীর বলল, জঙ্গলে আমি শিকারের জন্যই গিয়েছিলাম, অন্য কোনো কারণ ছিল না। আর বাঁশির সুর, ওটা হয়তো ভুলেই শুনে থাকবে। মায়া বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আপনার জন্য এখানে এসেছি, এটা অন্য কাউকে বলার দরকার নেই। বলে মায়া চলে যেতেই মীর বলল, পায়ের ব্যথা কমেছে? মায়া থমকে দাঁড়িয়ে বলল, হাঁটতে পারছি। এরপর চলে যায়। মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে তার মনে হলো মীরের ঘরে এক্ষুনি কেউ গেল। এরপর দরজা লাগিয়ে দিল। মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল। চোখ তুলে তাকালো দেওয়াল ঘড়ির দিকে। রাত ঠিক একটা ছুঁই ছুঁই। সে আবার মীরের ঘরের সামনে গেল, কিন্তু এবার দরজা বন্ধ। চোখ পড়ে পাশে জানালার দিকে। সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেলে দেখল রাফিদ মীরের কাছে বসে আছে। রাফিদ বিছানায়, মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে কিছু বলছে। রাফিদ মীরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে, কিন্তু মা স্পষ্টভাবে তা শুনতে পাচ্ছে না। মীর কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারো গলা কাটার মতো ইশারা করে কিছু বলল। মায়াকে এমন দৃশ্য নাড়ল। মায়া তৎক্ষণাৎ কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায়। মীর এবারও তার সাথে মিথ্যে বলেছে। বিষয়টি মায়া মোটেও ভালো লাগেনি। তার উপর রাফিদ মীরের সাথে তারা কিছু গোপন করার চেষ্টা করছে। এসব চেতনার জন্য যেন মায়া দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। নির্জন নিহারিকা রাত কেটে ভোরের কৃষ্ণ আলো ফুটে ওঠে। ভোর 6টার দিকে ঘুম থেকে উঠে যায় শালুক, তার সাথে শাহানারা। তারা মুখ হাত ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয়। রান্নাঘরে আগে থেকে উপস্থিত ছিল শেফালি। শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছিল। চুলে বসানো দুধ। শেফালি সেদিকে খেয়াল নেই। দুধ উতলে পড়তে শুরু করে। তখন এসে হাজির হয় শালুক। শালুক চুলার আঁচ কমিয়ে দেয়। শেফালি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দুধের কথা খেয়াল আসিল না, বকবেন না, আমি নাস্তা অহনি বানাই দিতাছি। শালুক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল, কাজ করার ইচ্ছে থাকলে করার মতো করিস। আর ওই রহিমা কোথায়? ওই কাজে আসছে না কেন? বাড়িতে মেহমান আছে, এটা কোনো 2 পয়সাওয়ালার বাড়ি নয়। প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে, তাদের আপ্যায়ন করতে হয়। এত কাজ তো আর তোর একার পক্ষে সম্ভব নয়। শেফালি প্রত্যুত্তরে বলল, মালকিন, রহিমা খালার শরীরটা ভালো না, শুনছি উনার একটা রোগ ধরা পড়ছে, এর লাইগা কাম করতে আয় না।
শাহানারা বলল, সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি। ঘরে বসে থেকে তো আর লাভ নেই। যা, তুই গিয়ে খবর দিয়ে আয়। বলবি সে যদি কাজে না আসতে পারে তবে তার মেয়েকে পাঠাই যেন, নয়তো গত মাসের বেতন সে পাবে না। শেফালি মাথা আওড়ালো। আচ্ছা। এরপর রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শাহানারা শালুককে লক্ষ্য করে বলল, আপা, তুমি চিন্তা করো না, আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি। এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখল মীর। শেফালিকে কিভাবে কথা শোনালো শালুক। মীরের খারাপ লাগলো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মীর গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল। কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মীর। গাড়ি থামিয়ে দিল। শেফালি মীরকে দেখে বলল, বাবু, আপনি এখানে? তুই গাড়িতে ওঠ, বলছি। শেফালি ইতস্তত বোধ করল। না বাবু, বড় মালকিন জানতে পারলে আমারে আস্ত রাখবে না। আরে উঠতে বলছি, ওঠ। মীরের ধমকের সুরে শেফালি গাড়িতে উঠে বসে। এরপর মীর গাড়ি স্টার্ট করে। মীর বলল, রহিমা খালার বাড়ি কোথায়? সোজা গেলে ডান দিকের রাস্তার পাশে। রহিমা খালার কি হয়েছে? একটা অসুখ, যে অসুখের চিকিৎসা নাই। কি বলছিস? হ বাবু, আগে একটু সুস্থ আছিল, কিন্তু অহন বেশি অসুস্থ। ঠিক কিছুক্ষণের মধ্যে রহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা। শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মীর নামলো। শেফালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করল, আচ্ছা, আপনি আমার লগে আইছেন কেন? পরে দেখবি, আগে চল। কাঁচা মাটির ঘর, চারপাশে বাঁশের বেড়া, দেওয়ালে মাটি দিয়ে লেপা, অনেক জায়গা ফেটে গেছে। ছাউনিতে খড় বা কখনো টিন। খড় থাকলে বর্ষার ফোঁটা ফোঁটা পানি পড়ে ঘরে ঢোকে। মেঝে খালি মাটি, মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয়, তাই ঠান্ডা আর স্যাঁতসেঁতে ভাব লেগেই থাকে। রহিমা ঘরের ভেতরে খুব বেশি আসবাবপত্র নেই। বারান্দায় একটা মাচা, ঘরের ভেতরে কাঠের চৌকি, ঘরের এক কোণে মাটির হাঁড়ি পাতিল সাজানো, একটা লণ্ঠন ঝুলছে। দিনে জানালার ফাঁক দিয়ে আলো আসে। জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট্ট ফাঁকা। ঘরের সামনে উঠানের মাঝে গরুর খোয়ার, একপাশে কলসির সারি। উঠানের একপাশে টুলে রাখা আছে কাঁসার থালাবাটি। কোথাও শুকাতে দেওয়া আছে ধান এবং শাকপাতা। ঘরের সামনে একটা কুঁড়ো ঘরের বারান্দা, যেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয়। সব মিলিয়ে একেবারে সাধারণ, কষ্টে ভরা অথচ ঘরোয়া উষ্ণতার টান আছে এমন এক স্কেলে নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে। মীর প্রথমবার এরকম বাড়ি দেখছে। তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। থাইল্যান্ডে এরকম বাড়িঘর নেই। আলিমনগর আসলেও কখনো চারপাশটা ঘুরে দেখেনি। আজ এরকম একটা পরিবেশ দেখে অবাক হলো মীর। শেফালি ঘরের ভেতর। রহিমা খাটের ওপরে শুয়ে আছে। শেফালি বলল, খালা, তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না? যদি না যাও তাহলে তোমার মেয়েরে পাঠাও, নয়তো গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না। আর যদি কখনো কাজ নাই করো, তাও আমারে কইয়া দাও। রহিমা কাশতে কাশতে উঠে বসে। জীর্ণশীর্ণ শরীর, গায়ের রং কালো, বয়স মাত্র ৪৫, কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছে সে। রহিমা ধীর স্থির হয়ে বলল, বেতনের টাকা না দিলে ওষুধ কিনমু কেমনে, চলমু কেমনে? তা কি আমি জানি? অহন কও কি করবা? আমার আবার তাড়াতাড়ি যাইতে হইবে, অনেক কাজ আছে। রহিমা চোখের জল ফেলে বলল, আমার যা অবস্থা, আর কামে যাওন যাইব না, মালকিনরে বইলা দিস। শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয়। মীর এতক্ষণ সব শুনছিল। সে শেফালিকে বলল, শোন, আমি কিছু টাকা দিচ্ছি, খালাকে দে। বলে মীর কিছু টাকা শেফালিকে দেয়। শেফালি টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমারে দিছে, এটা রাহো। রহিমা টাকাটা নিল। শেফালি ঘর থেকে বেরিয়ে আসতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, শেফালি আপা, টাকাটা নিয়ে যান। গরিব হতে পারি, কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আর আমি আগামীকাল থেকে কাজে আসব। বলা শেষে ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো। মীর দেখল এবং শুনল। শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয়। মীর শুধু হাতটা দেখল। মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর খানিকটা চুপচাপ। বেশ কিছুদূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করল, রহিমা খালার মেয়ের অনেক দেমাগ, আচ্ছা, ওর বাবা কোথায়? শেফালি বলল, গায়েব হয়ে গেছে। মানে? মীর একটু বিচলিত হলো। বাবু, অনেক আগে হুনছি ওনারে মায়েরা ফেলছে। একদিন রাইতে কিছু লোক আয়সা রহিমা খালার স্বামীরে ডাইকা নেয়। লোকগুলো কারা তা খালা জানতেন না। সেই রাইতে আর খালু বাড়ি ফেরে নাই। পরদিন সকালে দেখে লাশ বাড়ির উঠানে পইরা আছে। মীর হঠাৎ গাড়ি থামিয়ে দিল। শেফালি অশ্রুসিক্ত নয়নে বলল, খালা কয়
শেষ ভাত কয়টাও খালু খাইতে পারে নাই। কিন্তু ওনাকে কে খুন করলো? সাদামাটা জীবন ছিল। ওনার তো কোনো শত্রু ছিল না হয়তো? জানি না বাবু। এই যে কমেন্ট না করলে রিস্ক কমে যাচ্ছে কিন্তু। তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। না হলে কিন্তু এভাবে হারাই যাব। তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার করো এবং কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।